চিকিৎসকের কাছে যাবার পর আসলে পরীক্ষা নিরীক্ষার কি বিষয় রয়েছে? ডেঙ্গুতে যেটা হচ্ছে যে আমার কাছে যদি মনে হয় পেশেন্টটা ডেঙ্গু হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা NS1 একটা টেস্ট করতে দিই, তার সাথে আমরা একটা CBC দিতে পারি। এই NS1 থেকে ডেঙ্গু পজিটিভ কি নেগেটিভ আমি জানতে পারছি, আর আমি CBC থেকে তার প্লাটলেট কাউন্ট এখন কেমন আছে, তারপরে তার হিমোগ্লোবিন কেমন, WBC কাউন্ট, হেমাটোক্রিট কাউন্ট আমি জানলাম। যদি কি সে পজিটিভ আসছে, NS1 করে পজিটিভ পাইলাম, তাহলে আমি তাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে এই CBCটা তাকে আমি আবার রিপিট করতে দিব, এবং 4 দিন বা 5 দিন পরে আমরা তাকে হচ্ছে এই ডেঙ্গু অ্যান্টিবডি যেটা IgG এবং IgM আমরা করতে দিব। করতে দিয়ে তখন আমরা সেইভাবে তার আসলে ট্রিটমেন্ট করতে পারি। বেসিক্যালি আমার যদি কোনো কমপ্লিকেশন না হয় তাহলে কিন্তু আমার ইনভেস্টিগেশন বলতে এইটুকুই, একটা CBC, একটা NS1 আর হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি, এর বেশি কিন্তু কিছু না। কিন্তু যদি আমার কমপ্লিকেশন শুরু হয় তাহলে কিন্তু আসলে তখন আমাকে লিভারটা ঠিক আছে কি না, তখন তার SGPT করা, তার রেনাল টেস্টগুলো করা, তার আলট্রাসোনোগ্রাম করা, যেটা মানে একটা পেশেন্টের যেটা আমাদের সবচেয়ে খারাপ সেটা হচ্ছে প্রেগনেন্ট পেশেন্টের যদি দেখা যায় তার ইডেমা ডেভেলপ করে, হাত পা ফুলে যায়, তখন তার আলট্রাসোনোগ্রাম করলে আমরা দেখতে পাবো তার অ্যাসাইটিস হচ্ছে কি না, ব্লাড ফ্লুইড হচ্ছে, এটা কিন্তু আসলে একটা ডেঞ্জার সাইন। নিশ্চয়ই আমরা অনেক সময় দেখি যে একেবারে অচেতন অবস্থায় রোগীরা আসলে প্রেগনেন্ট মা যারা রয়েছেন তারা হাসপাতালে শরণাপন্ন হচ্ছেন, একেবারে হাসপাতালের ইমার্জেন্সিতে দেখছে যে ব্লাড প্রেশার একেবারে কমে গিয়েছে। এই বিষয়টি আসলে কি, এক্ষেত্রে আসলে কি প্রয়োজন? প্রেশারটা কমে যাওয়া মানে তো আমরা এটা বলি শকে আছে পেশেন্ট, তার মানে হচ্ছে তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তার হয়তো বা কোথাও দেখা যাচ্ছে ব্লাড প্রেশার পাচ্ছি না, একদম শকে আসে। এবং এটার মানেই হচ্ছে যদি এটা ডেঙ্গু পেশেন্ট হয় তার মানে হচ্ছে তার যে ইন্টারভাস্কুলার ফ্লুইড বা তার যে রক্তনালীর ভিতরে যে ফ্লুইডগুলো, যে ব্লাডটা ছিল সেটা বের হয়ে সেলের বাইরে, এবং সেলের ভিতরে যে ফ্লুইড ছিল সেটা বাইরে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে দেখা যায় তার হাত পা ফুলে যাচ্ছে, অথবা সবসময় যে হাত পা ফুলে তাও না, যেমন ধরেন পেরিটোনাল ক্যাভিটি, পেটের ভিতরে পানি জমা হয়েছে, ফুসফুসের ভিতরে পানি জমা হয়েছে, এটা তো আসলে ওইভাবে বোঝা যায় না। কিন্তু পেশেন্ট যখন শকে চলে যায় তখন বোঝা যাচ্ছে যে তার আসলে ফ্লুইডটা, ভিতরের ফ্লুইডটা কমে গেছে, দেখে তার প্রেশার কমে গেছে। এইরকম অবস্থায় পেশেন্টগুলো আসে। এটা আসলে এই পেশেন্টের মরবিডিটি আসলে অনেক বেশি, এবং দেখা যায় তার ভিতরে যে বাচ্চাটা আছে সেটাও কিন্তু এর জন্য সাফার করার সময় দেখা যায় বাচ্চাগুলো আমরা পাই যে IUD হয়ে যায়, বাচ্চাটা পেটের ভিতরেই মারা যায়, এরকম অনেক সময় পাওয়া যায়। প্রেগনেন্সিতে যাদের আসলে ডেঙ্গু জ্বর হচ্ছে তাদের জন্য আপনার কিছু পরামর্শ রয়েছে কিনা? যাদের সাধারণ ডেঙ্গু জ্বর হলে আমরা হয়তো তাকে প্যারাসিটামল দিচ্ছি, সে প্যারাসিটামল খাচ্ছে, সে পানি খাচ্ছে, খাবার যতটুকু পারে খাচ্ছে। কিন্তু প্রেগনেন্ট মা যদি থাকে তাকে কিন্তু আমরা অবশ্যই, যদি তার জ্বর থাকে সেটা ডেঙ্গু জ্বর হোক বা না হোক, তাকে কিন্তু একজন বাসার কাছে যে MBBS ডাক্তার আছেন, অথবা গ্রাম অঞ্চলের পাশে যে ইউনিয়ন লেভেলে বা সাবসেন্টারে যে ডাক্তার থাকে, সম্ভব হলে তার কাছে নিতে হবে। অ্যাটলিস্ট তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত না সেটাও জানতে হবে, অথবা তার জ্বর থাকলে সেই জ্বরের সাথে সে প্যারাসিটামল খেতে পারবে কিনা। এখনও কিন্তু অনেকেই আবার দেখা যায় যে সে প্যারাসিটামল দিতে চায় না, যে তার টেম্পারেচার 103-4, তাকে ওই যে গা মুছতে থাকে, কিন্তু এটা দেখা যায় তার জ্বর তো কমছেই না, উল্টা দেখা যাচ্ছে তার বেশি বেশি জ্বরের থেকে বাচ্চা কিন্তু অনেক সময় পেটের ভিতরে খারাপ হয়ে যাচ্ছে। এবং দেখা যায় যে বেশি বেশি পানি ঢালার কারণে বাচ্চা মানে মায়েরই ঠান্ডা লাগছে, সেখান থেকে নিউমোনিয়া আরেক দিকে যাচ্ছে। সুতরাং আমরা মানে যেটা স্পঞ্জিং করব, সাথে আমরা মাথায় পানি দিলাম, কিন্তু আমাকে প্যারাসিটামল দিতে হবে। সুতরাং অবশ্যই যেই প্রেগনেন্ট মায়ের জ্বর আসবে সে তার পার্শ্ববর্তী যে কোনো ডাক্তারের পরামর্শ নেবে যে তিনি কিভাবে চলবে, তিনি কি খাবেন এবং তিনি কি ওষুধপত্র খাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ।